আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ, আদালতে হাজির আজ। জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হচ্ছে ছাত্র আন্দোলনের সব মামলা। আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নামে মামলা। উত্তরা পশ্চিম থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের আদালতের নির্দেশ। রাজধানীতে বন্ধ থাকা এটিএম বুথ সেবার কার্যক্রম শুরু, নিরাপত্তার স্বার্থে রাতের কিছু সময় সেবা বঞ্চিত গ্রাহক। এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বিমান বাহিনীকে যুগোপযোগী করার অবদানে পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এ নিয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি সিএমএম আদালত প্রাঙ্গণে। রূপম, সালমান রহমান এবং আনিসুল হককে আদালতে আনা হয়েছে কিংবা কখন আনা হতে পারে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলার সময় গত 16 জুলাই সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে লিক গেট ক্রসিং পর্যন্ত যে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটে তাতে দুজনের মৃত্যু হয়। এর একজন ঢাকা কলেজের ছাত্র, অন্যজন হকার শাহজাহান। এই হত্যা ঘটনায় দায়ের করা নিউ মার্কেট থানার যে হত্যা মামলা, হত্যা এবং হত্যায় উস্কানি দেওয়ার যে মামলা, সেই মামলায় তাদেরকে ওই ঘটনায় উস্কানি দেয়া, পৃষ্ঠপোষকতা দেয়া রয়েছে। এই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তাদেরকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে রাখা হয়েছিল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। নিউ মার্কেট থানায় ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের দুজনকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করেছিলেন। ইতোমধ্যেই আদালত সে আবেদন মঞ্জুর করেছে। এরপর সালমান এফ রহমান এবং আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদেরকে আজ দিনের দুপুরের পরে ঢাকার সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, এই দুজনের কাছে এমন অনেক তথ্য রয়েছে যে তথ্য উপাত্তগুলো ওই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত এবং ওই ঘটনাটি কি উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, কোন উদ্দেশ্য নিয়ে তারা কিভাবে কেন এই হত্যাকাণ্ড ঘটালো এবং ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে হামলা চালালো, এর সাথে সরকারি কর্মকর্তা এবং বেসরকারি কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত আছেন কিনা সেটা জানার জন্য তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই কারণেই তারা তাদের দুজনকে রিমান্ডের আবেদন জানাবেন। দুপুরের পরে কোনো এক সময় তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে এবং সেখানেই শুনানি অনুষ্ঠিত হবে। হৃদয়। রূপম, ধন্যবাদ। প্রিয় দর্শক, এনামুল কবির রূপম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতারা।
সাম্প্রতিক সময়ে কিছুটা স্থবির হয়ে পড়া এটিএম বুথ সেবা আবারও সচল হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা বুথগুলোর অধিকাংশই মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু করেছে। তবে ব্যাংকের নিরাপত্তা কর্মীরা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাতের কিছু সময় সেবা বন্ধ থাকছে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি পুলিশের কর্মবিরতিতে এটিএম বুথে টাকা পাঠানো থেকে বিরত থাকে ব্যাংকগুলো। বন্ধ হয়ে যায় সারা দেশের বেশিরভাগ বুথ। পরিস্থিতি অনেকটাই উন্নতি হয় আবারও সচল হয়েছে এটিএম বুথ সেবা, চলছে স্বাভাবিক কার্যক্রম। সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনার পর এটিএম বুথে স্বাভাবিক কার্যক্রমে খুশি গ্রাহকরা। এই তো গত সপ্তাহে একবার পেলাম আর এই যে আজকে পেলাম, রবিবারে আবার পাওয়া গেছে আর বন্ধ ছিল এর মাঝখানে। অফিসে আসার পর থেকে অফিসে টাকা তোলাই হয়, কালকে তোলা হয়েছে, এমনকি কালকের আগের দিনও তোলা হয়েছে। আর আজকে অনেক বুথে গেছি, টাকা নাই, আবার ব্যাংকে টাকা নাই, অনেক কষ্ট হয়েছে। এখন মোটামুটি সব স্বাভাবিক আর এখন সব ঠিক আছে। যেমন এই আজকে প্রায় 40,000-এর মতো তুললাম, এখন ঠিক আছে। ওই সময় অনেক কষ্ট হয়েছে। আর থ্যাঙ্কফুলি যে এই ইন্টারনেট আবার রিজিউম হয়েছে, এখন মোটামুটি আমরা ফুললি আসলে এটিএম বুথগুলো অ্যাক্সেস করতে পারছি। নিরাপত্তা কর্মীরা বলছেন, কিছুদিন বন্ধ থাকলেও এখন গ্রাহকরা প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন। প্রতিদিন থেকে খুলছি, কালকে থেকে আপনার টাকা দেওয়া হয়েছে। পরিস্থিতির উপরে নির্ভর করে মনে করেন বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের থেকে মনে করেন 10টা থেকে খোলা হয়েছে। আগস্ট মাসের 5 তারিখ, এর আগেও 4-5 দিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। আপনার এই 8 তারিখ থেকে চালু হয়েছে, এখন পর্যন্ত চালু আছে। কিছু সংখ্যক এটিএম বুথ এখনও বন্ধ রয়েছে, যে কোনো সময় কার্যক্রম চালু হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন বাংলাদেশ করার লক্ষ্যে সংস্কার কার্যক্রমে পালা বদল হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, ফেডারেশন ও বোর্ডগুলোতে। পৃষ্ঠপোষকের অভাবে লিগের খেলা চালানো সহ আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় খেলোয়াড়রা। তাই সংস্কার প্রক্রিয়ায় ক্রীড়াঙ্গনগুলোতে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ও চলমান সংকট উত্তরণের কথা জানিয়েছেন সংগঠক ও 2 সাবেক ফুটবলার গোলাম সরোয়ার টিপু ও শফিকুল ইসলাম মানিক। আদিল আহমেদ শানের রিপোর্ট। সরকার পতনের পরপরই হামলা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে ক্রীড়াঙ্গনের ছোট বড় বেশ কিছু ক্লাব। পৃষ্ঠপোষকের অভাবে ক্রিকেট ফুটবলের ঘরোয়া লীগ পরিচালনায়ও সমস্যার মুখে। খেলা বন্ধ হওয়া সহ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন খেলোয়াড়রা। দেশ বিনির্মাণ ও সংস্কারের প্রক্রিয়ায় স্পোর্টস ক্লাবগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলার গোলাম সরোয়ার টিপু। কিন্তু আপনি ক্লাবের সঙ্গে অন্য কোনো ক্লাব পারার কথা না। এক নাগারে তো ফেডারেশন কাপ, লিগ সব ওরাই তো গত 8-9 বছর ধরে নিচ্ছে। এখন বসুন্ধরা অন্যভাবে স্ট্রাকচার দ্বারা করে একটা জায়গায় নেবে। মাউন্টেনে এক সময় যখন নাকি ওই যে ফালু যখন চেয়ারম্যান, তখন এক সময় ওই সময় ক্লাব গম করতেছে। সিরিয়াসলি ব্যাপারটাকে আমার মনে হয় দেখা উচিত, নাহলে কিন্তু ফুটবলের ক্ষতিতে আমাদের স্পোর্টসেরই ক্ষতি হয়ে যাবে। 1 বছর লিগ না হলে বুঝেন যে অন্তত 200 প্লেয়ার আপনি হারাই ফেললেন। ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ সহ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধানের কথা জানিয়েছেন ফুটবল কোচ ও সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। ফেডারেশনের কর্মকর্তাদের হয়তো তারা অন্যভাবে অন্য চোখে দেখতে পারে, তাদের অনেক দিন যাবৎ ব্যর্থতার না দায়ভার নিয়ে চলে যেতে বলছে। ওরা না যে ক্লাবগুলো যায়, তাহলে মনে হয় যে একটা পরিষ্কার ধারণা হয়তো উপদেষ্টা সাহেব দিতে পারেন। ইলেকশনটা করার পরে নতুন কমিটি যারা আসবে, এই ক্লাব অফিসিয়ালরা তো থাকবেই, তো এই ক্লাব অফিসিয়ালদের সাথে বসে নতুন অফিসিয়ালদেরকে কিছু স্যাক্রিফাইসের জায়গা হয়তো তখন চলে আসবে। ক্লাবগুলোতে নতুন করে যেন সহিংসতা না হয় সেদিকেও সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সংগঠক ও সাবেকরা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। আর বৃহস্পতিবারের মধ্যে তুলে নেওয়া হবে মাহমুদুর রহমান মান্না ও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল মাসার। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সব মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল, সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। বিচারের আওতায় আনা হবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডের অন্য নির্দেশদাতাদেরও।
আর এই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। ছাত্র আন্দোলনের সব মামলার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড সহ অন্যান্য মামলারও বিচার করা হবে। আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। রোজিরা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। আইন উপদেষ্টা বলেন, দেশে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য আছে। ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা আগে নিরসন করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 15 আগস্ট আওয়ামী লীগ যে সহিংসতার পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা হবে। নীলফামারী সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভায় তিনি এই ঘোষণা দেন। মির্জা ফখরুল আরো বলেন, জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সাথে নিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবে তার দল। এবং 15 তারিখে আপনাদেরকে তাই না, সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে, কিন্তু কোন রকম কোন প্রভোকেশনের কাছে আবার পা দেবেন না, তার চোখ দেবেন না, তার চেষ্টা করবে প্রভোগ করা, আপনারা প্রভোগ করেন না। আমাদের দলকে সুসংগত করা, নিজের মধ্যে কোনো বিভেদ না রাখা, ঐক্যের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। যে চক্রান্ত, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং কিলো ফ্লাইটের নেতৃত্ব দেওয়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শুধু মুক্তিযুদ্ধেই নয়, স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে তুলতে এবং দেশ গঠনে সুলতান মাহমুদ বীর উত্তমের অবদান অপরিসীম। তাই তিনি পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1944 সালের 3রা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। 1962 সালের 1 জুলাই পাকিস্তান বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেয় সুলতান মাহমুদের পুরো পরিবার। শুরুতে 2 নম্বর সেক্টর এবং পরে 1 নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করেন। এরপর তিনি গেরিলা অপারেশন করে চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন। আমি গণবাহিনীটা দেখাশোনা শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে ট্রান্সফর্মার সবচেয়ে বড় যেটা কাছে ছিল। 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট। 9 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালয়েড 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে শুরু হয় যাত্রা। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সুলতান মাহমুদ। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেস দেখানো, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। 71-এর 3রা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে প্রথম আক্রমণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইটের সদস্যরা। অত্যন্ত নিচ দিয়ে উড়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও
ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে এলোয়েট হেলিকপ্টার। সুলতান মাহমুদের সাহসী অপারেশনে ভেঙে যায় হানাদারদের মনোবল। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে, ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। স্বাধীনতার পর বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন সুলতান মাহমুদ। এরই ধারাবাহিকতায় 1981 সালের 23শে জুলাই থেকে 1987 সালের 22শে জুলাই পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। ক্ষুদ্র মনটা আমার শুধু এয়ারফোর্স, and I know nothing, as I said earlier, more and better than the Air Force. So Air Force's চারপাশে যদি আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি, then we shall have done our part in the little time that we stay. And you can make this an Eden if you want to. মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, বিমান বাহিনীর প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দেশের সূর্য সন্তান সুলতান মাহমুদ। 2023 সালের 14 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। সুলতান মাহমুদের অবদান সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বাঙালি জাতি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরের এক আইনজীবীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের নামে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাবের 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। বাদী অভিযোগ করেছেন 2015 সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল। উত্তরা পশ্চিম থানার ওসিকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্র বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দৈনিক 3.5 থেকে 4 হাজার কন্টেইনার ডেলিভারি হলেও স্বাভাবিক সময়ে ডেলিভারি হয় 30 থেকে 32 হাজার কন্টেইনার। দীর্ঘদিনের ব্যাকলগ, এটা হয়তো সেরে উঠতে আমাদের আর কিছুদিন সময় লাগবে। আজকে পর্যন্ত আমাদের প্রায় 43,000 টিউজের মতো কন্টেইনার বন্দরে রক্ষিত আছে। তো আমরা যেখানে স্বাভাবিক সময়ে 34, 35, 36 হাজারের বেশি কন্টেইনার থাকতো না, গত 15-16 দিন যাবৎ ট্রেন চলাচল না করার কারণে আমাদের আইসিডিগামী যে কন্টেইনারের সংখ্যা সেটা প্রচুর বৃদ্ধি পেয়েছে। আমাদের যেখানে 870-এর মতো আমাদের ক্যাপাসিটি, সেখানে প্রায় 2700-2800 কন্টেইনার জমে গেছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মৌসুমে প্রথম শিরোপা লড়াইয়ে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ইউএফএ সুপার কাপে প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটলান্টা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে এক হয়েছিলেন ছবি জঙ্গনের তারকারা। সমাজের ভয়কে জয় করে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লাক্স চারক তারকাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কটাক্ষের মুখে পড়লেও সাহসিকতার সঙ্গে রাষ্ট্র সংস্কারে শিক্ষার্থীদের পাশে ছিলেন আন্দোলনের শেষ দিন পর্যন্ত। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে শামিল ছিলেন লাক্স চার্লাই সুপারস্টার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি থেকে শুরু করে শহীদ মিনার ও শাহবাগে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন। প্রশাসন যখন নিরস্ত্র ছাত্রের উপর গুলি চালাতে দ্বিধাবোধ করল না, তখন থেকে আমাদের সকলেরই ইনফ্যাক্ট বাঁধ ভেঙে গিয়েছিল ধৈর্যের। তো তখন থেকেই মনে হলো যে না, আমার অবশ্যই অবস্থান হওয়া উচিত ছাত্রদের সাথে। ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ ছাত্রদের আন্দোলনে নীরব অবস্থানে থাকায় সংঘ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মম। এটি একটি অবশ্যই ছাত্রদের জন্য একটি বিশাল অ্যাচিভমেন্ট। সরকার ব্যবস্থা পাল্টেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে যেখান থেকে আসলে বাংলাদেশের যে ধরনের দুর্নীতি হয়েছে এতদিন, যে ধরনের দলীয়করণ করা হয়েছে সব ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে যদি কাজ করে এই সর্বস্তরের দুর্নীতি থেকে বাংলাদেশকে সরানো বা মুক্ত করা সম্ভব হয়, তখনই হয়তো বা আমরা একটা নতুন বাংলাদেশ, যেটা ছাত্ররা যেই ত্যাগটা করেছে তার বিনিময়ে আমরা যা পেয়েছি, সেটা তখন হয়তো অ্যাচিভ করতে পারবো। শুধু মম নয়, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মুকুটজয়ী অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়েছিলেন। বিদ্যা সিনহা মিম আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেসবুকে লিখেন, ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি স্যালুট, নতুন বাংলাদেশ তোমাদের ভুলবে না। লাক্স তারকা মৌসুমী হামিদও বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। রাস্তায় নেমে আন্দোলনে থাকতে না পারলেও ফেসবুকে সরব ছিলেন লাক্স তারকা প্রসূন আজাদ। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন চ্যানেল আই খুদে গান্ডাজের শিল্পীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল পেট্রাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেনাপোলের সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বেনাপোলের স্থলবন্দর। ফলে ভারতের ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসা সহ নানান সমস্যায় পড়ে যাত্রীরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক হতে চলেছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম। গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফেরত যাচ্ছি। আমার আসা যাওয়ার কোনো প্রবলেম হয়নি। বর্ডারে সবকিছু ঠিক আছে, পরিবেশও সুন্দর, আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে, কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জনমনে স্বস্তি ফিরে আসায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। যাত্রীরা বন্দরে ভ্রমণ কর ও পোর্ট ট্যাক্স পরিশোধ করে ভারতে যাওয়া আসা করছেন। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে তাদের ধারণা। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, আনসার ও বিজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আল মুকসিদ, চ্যানেল আই। গাজায় যুদ্ধবন্ধের বিষয়ে নতুন করে আর আলোচনা না করে যুদ্ধবিরতি বাস্তবায়ন চায় হামাস। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সিএনএন-এর এই দাবি সঠিক নয় বলে জানিয়েছেন হামাসের এক নেতা। তিনি বলেছেন, নতুন আলোচনার বিষয়ে তারা এরই মধ্যে বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করেছেন। এখন নতুন আর কোনো আলোচনা চায় না হামাস। এর মধ্যে যে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সেটার বাস্তবায়ন চায় তারা। যুদ্ধবিরতিকে ঘিরে পাল্টাপাল্টি আলাপ আলোচনার মধ্যে গাজা ইসরায়েলের হামলায় নবজাতক সহ আরও 19 জন নিহত হয়েছেন। প্রায় 10 মাসের যুদ্ধে গাজায় এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় 40,000-এ পৌঁছেছে। নিটল ডাটা কৃষি সংবাদ। দীর্ঘ খরা কাটিয়ে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধা জেলা জুড়ে আমন চাষে নেমেছেন কৃষক। স্থানীয় হাটবাজারে বেড়েছে আমন চারা বিক্রি। বৃষ্টি নির্ভর আমন আবাদে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। মৌসুম শুরু হলেও দীর্ঘ খরায় পানির অভাবে জমিতে আমন ধানের চারা লাগাতে পারছিলেন না কৃষক। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় জেলার সর্বত্রই রূপা আমন ধানের চাষ শুরু হয়েছে।
আমন চারা রোপণের শেষ সময় 15 সেপ্টেম্বর পর্যন্ত। বৃষ্টি হওয়াতে এখন সব উঁচু নিচু একবার সব জমি আমরা লাগাচ্ছি আর কি, আমাদের জন্য খুব ভালো হলো আর কি। এতদিন তো বৃষ্টি ছিল না, খরা, শুধু খরা আর খরা। চারা তুলে এখন লাগাবো, কারণ সেচ দিয়ে তো অনেক খরচ, এই বৃষ্টির পানি হয়ে মানে সেচ খরচটা আমাদের কম হয়েছে। বৃষ্টি নির্ভর এই আবাদে বেশ সাশ্রয়ী করে অধিক ফলনের আশা করছেন কৃষক। সেচ দেওয়া গেলে লাগলে তো বেশি টাকা গেল না, এই সেচ দেওয়া লাগতেছে না, আকাশের পানি হওয়ার থেকে টাকায় তো খরচ হচ্ছে না। তো আমন একটু ভালো, চারাও ভালো আছে, পানিও আল্লাহর মতো ভালো আছে। সার যেন কোনো সমস্যা না হয়, মূল্য যাতে না বাড়ে, সেটা আমরা সাধারণ কৃষক আমরা দাবি করি সরকারের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোপা আমন চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। এইবার একটু দেরিতে হলেও বৃষ্টির কারণে কৃষকরা প্রায় আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি আপনার আমন চারা রোপণ করছে। আমরা আশাবাদ রাখতেছি যে এইবার খরা বা অন্য কিছুর কারণে আমাদের উৎপাদন ব্যাহত হবে না। জেলায় এবার রোপা আমন ধানের চাষ হয়েছে 8115 হেক্টর জমিতে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ফুল ফল সহ বিভিন্ন গাছের সমাহারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গড়ে উঠেছে ছায়া সুনিবিড় প্রকৃতি ও পরিবেশ। গাছে গাছে পাখিদের অবাধ বিচরণ ও কিচিরমিচির প্রাণ চঞ্চল করে তুলেছে পুরো আঙিনা। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। সুন্দর প্রকৃতি ও পরিবেশ গড়ে তুলতে 2021 সাল থেকে কার্যালয়ের আঙিনায় নানান জাতের বৃক্ষরোপণ করে আসছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। ভবনের ছাদেও লাগানো হয়েছে ফুল ও ফলের গাছ। সবার আন্তরিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে কার্যালয়টি। প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির কলরবে মুখর কার্যালয়টিতে ভিড় করেন প্রকৃতি প্রেমীরা। পানি উন্নয়ন বোর্ডের এই ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশ বান্ধব। আমরা অনেকেই সকাল বিকাল বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসি। জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগের প্রশংসায় নাগরিক সমাজ। অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব। আমাদের একটাই প্রত্যাশা, আমরা অধিক পরিমাণ গাছপালা রোপণ করব এবং পরিবেশ দূষণ রোধ করব। বৈশ্বিক উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ অপরিহার্য। আমরা যত বেশি সবুজায়ন করব, আমাদের এই পৃথিবীটা তত আমাদের জন্য বাসযোগ্য হবে। সবুজায়নের এই উদ্যোগ অব্যাহত রাখার কথা জানালেন কর্তৃপক্ষ। বৈশ্বিক উষ্ণতা রোধে আমাদের শুধু এই অফিস ক্যাম্পাস না, আমাদের কার্যালয় সমূহ সহ নিজ নিজ বাসস্থানগুলোতে অধিক পরিমাণ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে বৈশ্বিক উষ্ণতা রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারি। ফলজ, বনজ এবং ঔষধি গাছ আমরা রোপণ করেছি। বর্তমানে এটি একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পরিণত হয়েছে। প্রতিদিন লোকজন দেখতে আসে। দূষণমুক্ত ও নির্মল পরিবেশ প্রতিবেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার খেলার খবর।